আমরা বুটস্ট্র্যাপ করব করার জন্য ফার্স্ট অফ অল আমরা এইচটিএমএল স্ট্রাকচার যেটা আছে এটা আমরা নিয়েছি। এরপরে আমরা যদি বুটস্ট্র্যাপ সম্বন্ধে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা বুটস্ট্র্যাপটা কি এই সম্বন্ধে আমরা একটু যদি একটু গুগল করে দেখে আসি। আমরা যদি গুগল একটু লিখি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ আমাদের উইকিপিডিয়াতে যদি আমরা একটু দেখি, এই বুটস্ট্র্যাপের উইকিপিডিয়াতে যদি আমরা ঢুকি, ফার্স্ট অফ অল এই যে ডান পাশে আমরা দেখতে পাবো বুটস্ট্র্যাপ সম্বন্ধে কিছু একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে অরিজিনাল অথর হচ্ছে মার্ক অটো। হ্যাঁ, আর হচ্ছে জ্যাকব থর্নটন। এটা হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপের যে ওনার, যিনি এই বুটস্ট্র্যাপ বানাইছে, তার সেই দুজনের নাম হচ্ছে এটা। এই দুইজন মিলে বুটস্ট্র্যাপটা তৈরি করেছে, ঠিক আছে। এরপরে এর ডেভেলপারস বুটস্ট্র্যাপ ক্র আইটেম। দেন এটা হচ্ছে একটা ইনিশিয়াল রিলিজ ডেট আছে, যে রিলিজ ডেটটা আমাদের আজ থেকে প্রায় 9 ইয়ার্স অ্যাগো হয়েছে, প্রায় 2011-এর 19 আগস্ট। হ্যাঁ, আমাদের 2011 সালের 19 আগস্ট আমাদের এই বুটস্ট্র্যাপটা রিলিজ হয়েছে, ঠিক আছে। এটা রিলিজ হওয়ার পরে এটার অনেকগুলো ভার্সন ছিল। এই যেখানে দেখতে পাবো বুটস্ট্র্যাপ 2, বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5। এখন বর্তমানে বুটস্ট্র্যাপ 5টা আপডেট হয়েছে। হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ 5টা আসছে এই যে কিছুদিন আগে, জাস্ট এই যে দেখেন 2021 অ্যান্ড হচ্ছে 22 জুন, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 0.0.2, ঠিক আছে। এটা হচ্ছে একদম আপডেট ভার্সন 5.0.2, ঠিক আছে। মাত্র 40 দিন, তার মানে দেখা গেল এক এক থেকে 1.5 মাসের মধ্যে এটা আসছে। হ্যাঁ, একদম আপডেট ভার্সন। এরপরে আর বুটস্ট্র্যাপের আমরা তো আগেও জানি যে আমরা ফার্স্ট ক্লাসে বলেছি যে বুটস্ট্র্যাপ মূলত কি নিয়ে কাজ করে। মূলত বুটস্ট্র্যাপের কাজটা কি আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে আছে? এই বুটস্ট্র্যাপটা মূলত সাইটকে রেসপন্সিভ করে। আমি আগেও একবার বলেছিলাম আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে থাকি, ঠিক আছে। আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ বলতে কি, আসলে রেসপন্সিভ বলতে ধরেন এটা একটা গুগলের সাইট, হ্যাঁ, বা যে কোনো একটা ওয়েবসাইট, ওইটাকে আমরা যদি ইন্সপেক্ট করি, দেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি এই যে রেসপন্সিভ দেখা যায়, রেসপন্সিভ, এই রেসপন্সিভটা মোবাইল ভিউতে কিরকম হবে, দেন হচ্ছে আমার ডেস্কটপ ভিউতে কিরকম হবে, এটা আমার সাইজের সাথে মিলে যাবে। এইটা কি সাধারণত আমরা বলে থাকি রেসপন্সিভ, ঠিক আছে, রেসপন্সিভ বিষয়টা, ঠিক আছে। এখন এটাকে যদি কোনো ওয়েবসাইটের সাথে আমরা ওপেন করি, যেমন ধরেন আমরা এখানে আমরা যদি একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন ধরেন চাল ডাল বা দারাজ এই টাইপের কিছু একটা, আমি একটা সাইট ওপেন করলাম, সাইটটার নাম হচ্ছে চালডাল.com, ঠিক আছে। এই চালডাল.com কে যদি আপনি একটু ইন্সপেক্ট করেন, যেমন ধরেন এখানে প্রোডাক্ট কই আছে, আমি যদি একটু প্রোডাক্টের এখানে যাই, প্রোডাক্ট, এই যে এখান থেকে আমি যদি ফ্রুটস এন্ড ভেজিটেবলের মধ্যে যাই, এখানে দেখতে পাচ্ছি দুইটা, আমি ভেজিটেবল। আচ্ছা, এই যে এখন যদি আমি যদি এই এই পেজটাকে আমি একটু ইন্সপেক্ট করি, দেখেন, দেন এইটার পুরো এই হচ্ছে আমার ডেস্কটপ ভিউ, ঠিক আছে। আমার ডেস্কটপ ভিউটা কত বড় হবে এটা আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি এটাকে যখন ছোট করবেন, দেখেন আমি এটাকে আরো ছোট করতেছি। আমার কি নেট ছিল না আপনাদেরটা ছিল, বুঝতেছেন না তো। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ একটা ভার্সন আছে, ভার্সনটা হচ্ছে 5.0.2, যেটা হচ্ছে 22 জুন 2021 সালে। আর এটার রিপোজিটরি হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি, অ্যান্ড এটা রিটেন বাই, এটা কিসের সাথে কাজ করে সেটাও দিয়ে দিয়েছে, এইচটিএমএল, সিএসএস, দেন লেস দেন ভার্সন 3, অ্যান্ড স্যাস, এর সাথে হচ্ছে ভার্সন 4 অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এটার প্ল্যাটফর্ম হচ্ছে অবশ্যই ওয়েব, এটা ওয়েবের প্ল্যাটফর্ম। অ্যান্ড এটার লাইসেন্স হচ্ছে আছে, যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে এটা। অ্যান্ড এটার একটা একটা ওয়েবসাইট আছে এই বুটস্ট্র্যাপের, যেটার নাম হচ্ছে getbootstrap.com। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপের লিঙ্ক। এখান থেকে আমি এই যে লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চাইলে ভিজিট করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট।
এখান থেকে মূলত আমরা যেরকম HTML CSS এর জন্য কি ওয়েবসাইট আমরা ফলো করেছি শেখার জন্য, getbootstrap.com, এই ওয়েবসাইট থেকে আমরা চাইলে বুটস্ট্র্যাপের মোটামুটি একটা ধারণা বা হচ্ছে কিছু একটা শিখতে পারবো যদি চাই আমরা, ঠিক আছে। এখন এই যে আমাদের বুটস্ট্র্যাপটা আমি চাচ্ছি আমার এইভাবে এখানে নিয়ে কাজ করব। এইটার জন্য আমরা বুটস্ট্র্যাপ কি এটা তো সবাই বুঝতে পেরেছেন নাকি? এই বুটস্ট্র্যাপটার নিচে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট বুটস্ট্র্যাপ আর একটা ডাউনলোড। আমি গেট বুটস্ট্র্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে, হ্যাঁ, এই যে স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট, তার মানে একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমি যদি এই টেমপ্লেটটাকে কপি করি, যেমন এখান থেকে নিয়ে আমি যদি এই পর্যন্ত এভাবে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা আমি যদি চাই এই যে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করব, দেন আমি এখানে নিয়ে এসে আমার বুটস্ট্র্যাপটা পেস্ট করে দিলাম। আমার বুটস্ট্র্যাপ লিংকটা আমি পেস্ট করে দিয়েছি। এখানেও কিন্তু প্রায় HTML এর মতনই সেম। দেখেন ফার্স্ট অফ অল এটা HTML5 ডিক্লারেশন করেছে ডকটাইপ HTML দিয়ে, দেন HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েছে, দেন হেডের মধ্যে ওরা দুইটা মেটা যেটা আমরা HTML5 এ ইউজ করেছি, দেন এখানে দেখেন কি করছে, একটা লিংক দেওয়া আছে। লিংকটা কি? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের CSS ভার্সনটা এখানে লিংক করা আছে, দেখা যায়। এইটার জন্যই আমরা বুটস্ট্র্যাপ কাজ করব। বুটস্ট্র্যাপটা কাজ করবে লিংকটার কারণে। এন্ড দেখেন এখানে একটা টাইটেল দিছে, টাইটেলের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিলাম বুটস্ট্র্যাপ। দেন এখানে হেড শেষ, হেডের মধ্যে কি করছে ওরা, হেডের মধ্যে জাস্ট ওই মেটা দুইটা আছে লিংক করেছে, এন্ড হচ্ছে জাস্ট আর টাইটেল বসিয়েছে, শেষ। এরপরে বডির মধ্যে দেখেন একটা H1 দিছে, H1, দেন হচ্ছে একটা স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের একটা লিংক আছে। আমরা জানি জাভাস্ক্রিপ্টের লিংক অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিতে হয়, জাভাস্ক্রিপ্টের লিংক অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিতে হয়। আর হচ্ছে আমাদের বাকি যে CSS লিংক এন্ড বুটস্ট্র্যাপ CSS লিংক আমরা লিংক ট্যাগের মধ্যে দিব। তো এখানে দুইটা লিংক ইউজ করছে, একটা হচ্ছে bootstrap.css আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মানে JS, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের একটা মানে bootstrap.js, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের একটা লিংক নিয়েছে, আর তেমন একটা কিছু নাই। আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করব, আমরা চাচ্ছি এটা যদি সেভ করেন, এখন ওয়েব ইন ব্রাউজার আমি দেখতে পাবো আমার এখানে HTML CSS এর মতনই আসছে, কিন্তু CSS এর কোনো কালার এখানে অ্যাপ্লাই করে নাই। এখন যদি এটাকে আমরা কালার করতে চাই তাহলে কি করব? এখন আমি যদি এখানে CSS এর কালার দিতে চাই, তার জন্য দেখেন আমরা এখানে এসে এই যে গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে যদি আমরা এখানে একটা অপশন আছে কাস্টমাইজেশনের মধ্যে একটা অপশন থাকার কথা যেটা কালার, এই যে কালার, এখানে দেখেন ফার্স্ট অফ অল আমার বুটস্ট্র্যাপে থিম কালার হচ্ছে 8টা। কয়টা? আমাদের থিম কালার কয়টা? 8টা। এর মধ্যে দেখেন একটা হচ্ছে প্রাইমারি যদি আমি লিখি তাহলে এটা ব্লু হবে। আমি যদি আমার এখানে এসে যদি একটা ক্লাস নেই, ক্লাসের মধ্যে যদি লিখি টেক্সট, আমি টেক্সটের কালার দিচ্ছি, অবশ্যই আমি দিলাম প্রাইমারি, সেভ করলাম, তাহলে আমি এই টেক্সট প্রাইমারি দেওয়ার কারণে আমার এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কি কালার হবে? অবশ্যই এটা ব্লু হওয়ার কথা। আমি যদি রিলোড করি দেখেন এটা ব্লু হয়েছে, তার মানে আমার বোঝা গেল যে আমার এখানে কিন্তু ব্লু বলা যাবে না, মানে স্টাইল কালার ব্লু এটা CSS এ ছিল, কিন্তু বুটস্ট্র্যাপে যদি আমি ব্লু করতে চাই তাহলে আমাকে বলতে হবে টেক্সট প্রাইমারি, ঠিক আছে, তাহলে এটা ব্লু হয়ে যাবে। এরপরে দেখেন কালার নেওয়া যাবে না এটা না, কিন্তু এটা থিম কালার হচ্ছে এটা, ঠিক আছে। এছাড়া আরো কালার আছে, কিন্তু বুটস্ট্র্যাপে মেইন থিম কালার কয়টা? 8টা। ওকে, এই 8টা কালার এর মধ্যে এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল হচ্ছে ব্লু। আমি যদি প্রাইমারি ইউজ করি তাহলে এটা ব্লু হবে। যদি আমি সেকেন্ডারি ইউজ করি, দেখেন কন্ট্রোল সি, আমি যদি টেক্সট প্রাইমারির কাছে বলি যে এটা সেকেন্ডারি, তাহলে এটা কি কালার হবে? দেখেন কোনো কালার হয়েছে? কেন হয় নাই বলেন? এখানে তো বলছে যে সেকেন্ডারি দিলে এই কালার হবে, হইলো না কেন? এখানে এসটা বড় হাতের পড়ছে, আপনি ছোট হাতের করে দেন। এখানে আসেন, রিলোড করেন, কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তার মানে এরকম বোঝা গেল যে প্রাইমারি, দেন হচ্ছে সেকেন্ডারি, দেন হচ্ছে সাকসেস। আমি যদি ইয়েলো চাই তাহলে যদি আমি ওয়ার্নিং ইউজ করি তাহলে এটা
ইয়েলো হবে। আমি যদি এখানে এসে সেকেন্ডারির জায়গায় যদি আমি বসাই দেই যে ওয়ার্নিং, তাহলেই আমি জানি আমার টেক্সট কালারটা অবশ্যই ব্লু হওয়ার কথা বা ইয়েলো হওয়ার কথা। এই যে হয়েছে। এখন ফার্স্ট অফ অল বোঝা গেল যে আমার এখানে যে লিঙ্কটা আমি ইউজ করেছি বুটস্ট্র্যাপের, এই লিঙ্কটা ঠিক আছে। যদি লিঙ্কটা ভুল থাকতো বা যদি আমার যদি বুটস্ট্র্যাপটা কানেক্ট না হইতো, তাহলে আমার বুটস্ট্র্যাপের কালার যে আমি অ্যাপ্লাই করতেছি এইটা কাজ করার কথা ছিল না। ঠিক আছে, তার মানে বোঝা গেল আমার লিঙ্কটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনারা আমাকে যে কোশ্চেনটা করছেন অন্য কোনো কালার দেওয়া যাবে কিনা। দেখেন এখানে অল কালারস বলে একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে অল কালারস দিতে পারবেন, কিন্তু এটা আরেকটু অ্যাডভান্স, এটা আমি এখন দেখাচ্ছি না, এটা পরে দেখাবো আপনাদের। আচ্ছা, ফার্স্ট অফ অল এতটুকু বোঝেন যে আমাদের থিম কালার, আমাদের বুটস্ট্র্যাপের থিম কালার হচ্ছে 8টা। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা সাকসেস, একটা ডেঞ্জার, একটা ওয়ার্নিং, একটা ইনফো, আর একটা লাইট, একটা ডার্ক। ঠিক আছে, এই 8টা কালার নিয়ে আমরা থিমের কাজ করব। আমাদের থিমের কালার হচ্ছে 8টা, আমরা বুটস্ট্র্যাপে এই 8 কালার নিয়েই কাজ করব। ঠিক আছে, এখন এই বুটস্ট্র্যাপের মধ্যেই আপনাদের আমি যদি দেখাই, যেমন এখানে আমরা একটা টেমপ্লেট নিয়েছি। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি আজকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এর আগের ক্লাসে যেরকম আমরা একটা ন্যাপবার বানিয়েছিলাম, যেমন এই টাইপের, ধরেন এখানে একটা ন্যাপবার আছে, এই টাইপের একটা ন্যাপবার আমরা চাচ্ছি যে আমরা বানাবো। তাহলে এটা বুটস্ট্র্যাপ দিয়ে বানানোর চেষ্টা করবো, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন সম্ভব, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা করবো। ঠিক আছে, আচ্ছা এখন এখন বিষয়টা হলো যে আমরা যদি ন্যাপবার করতে চাই বুটস্ট্র্যাপের, এর জন্য আমরা এখানে ন্যাপবার পাবো, রেডিমেড অনেক ন্যাপবার এখানে আছে। এর মধ্যে যদি আমরা যদি একটু কম্পোনেন্টে যাই, এখানে অবশ্যই ন্যাপবার থাকার কথা। ন্যাপবার, হ্যাঁ, এই ন্যাপবারের মধ্যে আমরা যদি চাই অনেকগুলো ন্যাপবার টেমপ্লেট আমরা এখানে HTML এর মধ্যে মানে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা পাবো। এর মধ্যে যেমন দেখেন এই যে এখানে একটা ন্যাপবার আছে, এই ন্যাপবারটা এই যে এখানে কোডটা আছে, এই কোডটা অ্যাপ্লাই করলে কিরকম ন্যাপবার হবে সেটা আমাকে এখানে বলে দিছে। দেখেন এই যে এতটুক, এই যে এটা এতটুক আমি পাবো, এই ন্যাপবারটুকু আমি পাবো, কিন্তু চাইলে আমি এটাকে কাস্টমাইজেশন করতে পারি। সেটা তো আপনারাও জানেন যে অবশ্যই কোডকে কাস্টমাইজেশন করা যায়। যে আমরা এই এই এতটুকু যদি পাইতে চাই, তার জন্য আমাকে এই কোডটুকু অ্যাপ্লাই করতে হবে। এরপরে এর নিচে আরো আছে, আমি যদি এখানে এটাও একটা ন্যাপবার, এখানে দুইটা নাম ইউজ করা হয়েছে। দেন এর নিচে যদি আসি আমি আরো ন্যাপবার পেয়ে যাব। এই যে এখানে এই যে একটা ন্যাপবার আছে, এখানে সার্চ বার নাই। এরপরে এখানে এই যে এই একটা ন্যাপবার আছে, এটাকেও চাইলে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, যেটাতে সার্চ বক্স, এরকম অনেক নাম্বার আছে এখানে, মানে আপনাদের যতগুলো প্রয়োজন, হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন। আমি একটা ডেমো আপনাদেরকে দেখাই দিব। আমি ফার্স্ট অফ অল এখানে এসে প্রথম যে নাম্বারটা যেটা একটু বেশি আছে সার্চ বক্স, ওইটাই নিয়ে নেই, যেন বেশি কিছু থাকে। আমি এখান থেকে এভাবে সিলেক্ট করেও চাইলে কন্ট্রোল C দিতে পারি, অথবা আমি যদি চাই জাস্ট এখানে এসে যদি এটাকে কপি করি, দেন আমার এটা কপি হয়ে যাবে, কপি। আচ্ছা আচ্ছা, এইটা করার জন্য এখানে যেহেতু আমি একটা ফার্স্ট অফ অল বুটস্ট্র্যাপ ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা আপনাদেরকে বলে দেই। আমাদের বুটস্ট্র্যাপ সাধারণত দুই ভাবে ইউজ করা যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে আপনারা চাইলে অনলাইন বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন, অথবা অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন। অফলাইন বুটস্ট্র্যাপ বলতে আমরা চাইলে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। আমরা ফার্স্ট অফ অল এখানে যে বুটস্ট্র্যাপটা ইউজ করেছি, এটাকে আমরা ডাউনলোড করেছি নাকি জাস্ট লিংক এনে বসাই দিছি, কোনটা? তার মানে বোঝা গেল কি আমার এটা অনলাইন না অফলাইন? এটা আমার হচ্ছে অনলাইন বুটস্ট্র্যাপ, কিন্তু আমি যদি চাই আমি অফলাইনেও বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। এটার জন্য দেখেন আমি আবার একটু বুটস্ট্র্যাপে আসতেছি। একবারে শুরুতে বুটস্ট্র্যাপে ক্লিক করলাম। এই বুটস্ট্র্যাপে ক্লিক করার পর আমার যদি একটা ছিল আমার অপশন গেট স্টার্টেড, আর একটা ছিল ডাউনলোড। আমি যদি আমার বুটস্ট্র্যাপটাকে ক্লিক করে ডাউনলোড করি, দেখেন আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, দেন এখানে আমাকে একটা অপশন দিচ্ছে যে কমপ্লিট জেএস সিএসএস এর ডাউনলোড এখানে আছে, এই দুটো লিংক এখানে আছে। আমি যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, আর নিচে আরো আছে সোর্স ফাইল, এটাও করতে পারেন, এক্সাম্পল এটাতেও আছে। তো আমি একদম লেটেস্ট ভার্সন এটা নিলাম। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করলাম। দেখেন এখন যদি আমি ডাউনলোডে যাই, আমার এখানে এটা আসার কথা, কন্ট্রোল এক্স, দেন আমি যদি আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বুটস্ট্র্যাপটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। এখন যদি এই বুটস্ট্র্যাপটাকে আমি আনজিপ করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করি, দেন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ঠিক আছে,
এখান থেকে জাস্ট আমি এই যে জেএস এন্ড সিএসএস এর ফাইলটা এন্ড জেএস ফাইলটা এই দুইটাকে আমি জাস্ট হচ্ছে নিয়ে নেব। আমি এই দুইটাকে এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, দেন আমি এটাকে ডিলিট করে দিলাম। আর এখানে আমি আরেকটা ফোল্ডার করলাম যেটার নাম দিতে পারি আমরা bootstrap.html, bootstrap.html, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যদি আমার ইনডেক্স ফাইলে আসি, আমি এখানে একটা ফাইল দেখতে পাবো যে bootstrap.html, এটাতে ক্লিক করলাম। এটাতে আমরা কি করব, আমরা অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করব। অফলাইন আমরা কিভাবে অফলাইন বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি, এটার জন্য ফার্স্ট অফ অল আমরা HTML5টা নিয়ে নিচ্ছি। HTML5, এই HTML5 এর মধ্যে এখন আমার তো এখানে কোনো বুটস্ট্র্যাপ লিংক আপ করা নাই, তো আমাকে কি করতে হবে, আমার বুটস্ট্র্যাপ লিংক আপ করতে হবে। ফার্স্ট অফ অল আমি আমার টাইটেলে বলে দিচ্ছি যে এটা বুটস্ট্র্যাপ, দেন সেভ করলাম। দেন এখানে এসে যদি আমি একটা এইচর নেই, এইচর এর মধ্যে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন যদি দেখেন আমি কিন্তু এখানে আমার জেএস এন্ড সিএসএস এন্ড জেএস দুইটাই আমার এখানে আছে। এখন যদি আমি এখানে বলি ক্লাস টেক্সট প্রাইমারি, এটা কি কালার হবে বলেন তো? কেন কালার হবে না বলেন? হ্যাঁ সঠিক। দেখেন এখানে যদি আমি আসি, আমার এখানে কিন্তু কোনো আমি কিন্তু এখানে বলেছি যে টেক্সট প্রাইমারি, কিন্তু আমার এখানে প্রাইমারি হয় নাই। কারণ কেন হয় নাই, কারণ হচ্ছে আমার জেএস এন্ড সিএস ফাইলটা লিংক আপ করা নাই। দেখেন এখন যদি আমি টাইটেলের নিচে এসে লিখি লিংক, এই এইচআরএফ লিংকের মধ্যে ফার্স্ট অফ অল আমাকে বলতে হবে যে একটা এই যে জেএসটা সিএসএস, ঠিক আছে, আমি সিএসএস ফোল্ডার, আমি বললাম সিএসএস ফোল্ডার। এই সিএসএস ফোল্ডারের মধ্যে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, এখানে একটা দুইটা না, মানে অনেক ফোল্ডার আছে। এটা বড় হচ্ছে না কেন? দেখেন এখানে কিন্তু একটা দুইটা না, অনেকগুলো ফোল্ডার আছে, দেখা যায় অনেকগুলো ফাইল আছে। দেখেন বুটস্ট্র্যাপ হাইপেন গ্রিড ডট সিএসএস, দেন বুটস্ট্র্যাপ গ্রিড মিন ডট সিএসএস, অনেকগুলো আছে। এখান থেকে জাস্ট আমরা এই ফোল্ডারটা নিব, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এই যে এটা। এই যে দেখেন এখানে বুটস্ট্র্যাপের সব সিএসএস করা আছে, যত সিএসএস আপনার দরকার সব এখানে করা আছে। দেখেন কতগুলো সিএসএস টোটাল করা আছে, প্রায় আমরা যদি আরেকটু নিচে যাই, এটার জন্য আমরা আরো নিচে যেতে হবে। এখানে প্রায় দেখেন 11,219টা সিএসএস করা আছে, ঠিক আছে। তো আমরা এই যে এখানে সিএসএস করা আছে এইটাকে আমরা লিংক আপ করে দিব। আমরা যদি এই লিংকের মধ্যে সিএসএস এর মধ্যে এসে যদি বলি বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এটাকে লিংক আপ করে ফেললাম, ঠিক আছে, আমাদের সিএসএস লিংক আপ হয়ে গেল। এরপরে এই যে বডির নিচে আমরা যদি এখানে এসে যদি বলি যে স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলবো আমাদের ফোল্ডার নেম হচ্ছে জেএস, তার মানে যে জাভাস্ক্রিপ্টটা আমরা হচ্ছে লিংক আপ করব, তো জেএস ফোল্ডার নেম। দেন এটার মধ্যে আমরা কোনটা করব, এটার মধ্যে অনেকগুলো ফোল্ডার পাবেন, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস ডট ম্যাপ। এখান থেকে আমরা অনেকগুলো ফোল্ডারের মধ্যে এই যে বুটস্ট্র্যাপ ডট জেএস, এই যে এটা, এখানে দেখেন সব বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের কাজ এখানে করা আছে। দেখেন এই যে একদম নিচ পর্যন্ত আসলাম, এখানেও প্রায় 5-6 হাজারের মতো মেবি হবে আমাদের কাজ, প্রায় 5,023টা, ঠিক আছে। এখানে জেএসএস যে ফাইলটা আছে এইটাকে আমরা এখানে বলে দিব যে বুটস্ট্র্যাপ ডট জেএস, ঠিক আছে। তাহলে আমার কি হইলো, আমার এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস এটার লিংক আমার শেষ। দেন এখন আমার এটা, এখন যদি আমি টেক্সট প্রাইমারি করি এটা কি এখন পাবে? এখন যদি আমি সেভ করে এখানে এসে যদি রিলোড করি দেখা যায়। তাহলে আমার এখানে মূলত আমি বুটস্ট্র্যাপ দুইটা দেখলাম, একটা হচ্ছে আমাদের অনলাইন বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে আমাদের অফলাইন বুটস্ট্র্যাপ। তাহলে এখন তো বুঝতে পেরেছেন যে দুইটা কিভাবে ইউজ করবেন। আচ্ছা, এখন যদি মনে করেন আমরা একটা ন্যাপবার নিয়ে আসি, যেমন আমরা যদি এখান থেকে যেমন একটা কম্পোনেন্ট থেকে আমরা একটা ন্যাপবার নিয়ে আসলাম, ন্যাপবার, এই যে ন্যাপবার এটা, এখান থেকে আমরা এটাকেই নিচ্ছি, এই ন্যাপবারটাকে আমরা এখান থেকে নিলাম।
আচ্ছা, এটাকে কপি করে জাস্ট হচ্ছে আমাদের এই টোনটা আপাতত দরকার নেই, আমরা কেটে দিলাম। আমরা এখানে ইন্টার প্রেস করে এখানে ন্যাপবারটা পেস্ট করে দিলাম, আমাদের যে ন্যাপবারটা। অ্যান্ড এটা যে ন্যাপবার, এটা বোঝার জন্য আপনারা অবশ্যই এইভাবে কাজ করবেন, না হলে বড় যখন প্রজেক্ট করবেন তখন এরকম কোড মানে কি বলে আপনি উলট পালট করে ফেলবেন। বা ধরেন আপনাকে হঠাৎ করে আপনি একটা প্রজেক্ট করে দিয়েছেন, এখানে তো প্রায় HTML হয়েছে 3-4 হাজার, CSS হয়েছে প্রায় 3-4 হাজার। তো এখান থেকে আপনাকে বললো যে ভাই এইটা একটু প্রবলেম হচ্ছে, এটা সলভ করে দেন, তখন আপনি এটা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে অনেক টাইম লেগে যাবে। এই জন্য আপনি যেখান থেকে যেই কাজটা করেছেন এটা অবশ্যই মার্কআপ করে দিবেন, ঠিক আছে। স্টার্ট ন্যাপবার, এখান থেকে ন্যাপবার স্টার্ট করেছি, আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে কমেন্ট করে দিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ন্যাপবারটা এখান থেকে স্টার্ট, ঠিক আছে। এন্ড আমার ন্যাপবার শেষ হয়েছে কোথায়, এখানে, তাহলে আমি একটা লেখা দিই ইন্ড ন্যাপবার। বিষয়টা বুঝতে পেরেছেন তো? এটাকে বলে HTML কমেন্ট। HTML কমেন্ট আপনারা অবশ্যই সবাই জানেন। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমি এখানে এসে যদি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ন্যাপবার চলে আসছে, একটা ন্যাপবার যেটা কোনো ব্যাকগ্রাউন্ড হয়তো বা লাইট করা, যার কারণে ব্যাকগ্রাউন্ডে কিছু আসে নাই। আর এখানে দেখতে পাচ্ছি কিছু টাইটেল এগুলো আছে, ঠিক আছে। এখান থেকে যদি দেখেন আমার যে কালারটা ছিল, যেমন ধরেন আমি যদি ইউটিলেটস, এখান থেকে একটা কালারের অপশন আছে, আমি ফার্স্ট অফ অল দেখেছি যে বা হচ্ছে আপনি কম্পোনেন্ট থেকে যে ন্যাপবার আছে, ন্যাপবার এখান থেকেও নিচেও কিছু কালার পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে রেডিমেড কিছু কালার এখানে ওরা দিয়ে দিবে, বলবে যে এই কালারগুলো আপনারা অ্যাপ্লাই করেন, যেমন এটা। আপনাদের ফার্স্ট অফ অল দেখেন এখানে যেই আমাদের 3টা কালার দেওয়া হয়েছে, 3টা কালার কিভাবে ওরা অ্যাপ্লাই করছে সেটাও যদি আমরা চাই দেখতে পারি। যেমন ধরেন ফার্স্ট অফ অল ওরা বলেছে কি যে ফার্স্ট ন্যাবের মধ্যে একটা ক্লাস ইউজ করেছে ন্যাববার, দেন ন্যাববার ডার্ক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডার্ক। আর ন্যাববার মানে এই ন্যাববার মানে বোঝাইছে যে ফন্ট কালারগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি দেখেন আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে এসে এখানে ফার্স্ট যে ন্যাববার আছে, ন্যাববার এখানে একটা ক্লাস আছে, এই যে ন্যাববার, দেন ন্যাববার আমার কি আছে এক্সপ্যান্ড, দেন এলজি, এই পর্যন্ত হচ্ছে একটা কাজ। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ন্যাববার লাইট, ন্যাববার এন্ড বিজি লাইট। আমি যদি এখানে ওরা কি দিয়েছিল আমাদের ন্যাববার ডার্ক এন্ড হচ্ছে বিজি ডার্ক, আমরা যদি এই লেখাটাকে আমরা জাস্ট যদি এই লেখাটাকে ধরি, যেমন ন্যাববার ডার্ক আর হচ্ছে বিজি ডার্ক, এখানে এসে আমরা এই থেকে এই পর্যন্ত যদি একটু চেঞ্জ করে দিই, দেখেন কন্ট্রোল ভি সেভ করলাম, এখানে এসে রিলোড দেখা যায়। তার মানে বোঝা গেল কি যে আমার এখানে এই যে ন্যাববার ডার্ক দিয়েছি, আমার ডার্ক হয়ে গেছে, আর এখানে বিজি ব্যাকগ্রাউন্ড আমি ডার্ক দিয়েছি, এই যে ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি যদি এখানে ইয়েলো করতে চাই, যেমন ধরেন এই যে এরকম কি বলে ব্যাকগ্রাউন্ড ব্লু করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে ওরা বলে দিচ্ছে যে আপনি ন্যাববার অবশ্যই ডার্ক থাকবে, এই ডার্কের কারণে আমার ফন্টটা হোয়াইট থাকতেছে। আর ব্যাকগ্রাউন্ড যদি আমি প্রাইমারি করে দেই, তাহলে আমার এটা প্রাইমারি মানে ব্লু হবে। আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডের এখানে এসে যদি বলে দিই যে প্রাইমারি, সেভ করলাম, তাহলে আমার এই যেখানে কালো আছে এটা কোন কালার হবে? ইয়েলো কেন হবে? ব্লু হবে। হ্যাঁ, প্রাইমারি হলে ব্লু, আর আমাদের যদি ইয়েলো হয়, ইয়েলো হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং যদি আমরা বলি তাহলে এটা ব্লু হবে, ইয়েলো হবে, সঠিক। আমরা যদি এখানে বলি ওয়ার্নিং, সেভ করলাম, দেন এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ওরা আরো একটা কালার দিয়েছে, যদি আপনারা চান এটাও যে যেভাবে ওরা বললো যে আপনারা কালার কালার চাইলে এভাবে ইউজ করতে পারেন, যেমন এই যে এতটুক যদি স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড দেন, সেটাও আপনারা কাজ কাজ করবে, ঠিক আছে। কিন্তু সেটা সিএসএস ইউজ করতে হবে, সেটা অবশ্যই কি ইউজ করতে হবে? অবশ্যই সিএসএস। যেমন ধরেন, যেমন এখানে এসে যদি এটাকে পেস্ট করে দেই, সরি কন্ট্রোল জেড, আচ্ছা আমরা যদি এখানে আসি, দেখেন ফার্স্ট অফ অল ওরা এখানে এই যে লাইটের পরে আমাদের এখানে ন্যাববার লাইট, এই ন্যাববার লাইটের পরে ওরা এই ক্লোজিংটা এখানে করেছেন, এখানে একটা ক্লোজিং, জাস্ট এই ক্লোজিংটা এখানে এখানে ওরা ক্লোজিং করছে। দেন দেখেন ওরা আলাদাভাবে একটা স্টাইল নিয়েছে, স্টাইলের মধ্যে এতটুকু বসাইছে, জাস্ট হচ্ছে এতটুকু। আমি যদি এইটাকে জাস্ট কপি করে নেই, কপি, দেন আমি এখানে এসে এইটার পরে এখানে স্টাইল দিয়ে এই কালারটা দেই, সেভ করলাম,
এখন যদি আমি এখানে এসে রিলোড করি তাহলে আমার এটা ওই কালার হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমার এটা অবশ্যই আমরা বুটস্ট্র্যাপে কালার ওই 8টা, কিন্তু আমরা যদি অন্য কালার ইউজ করতে পারবো অবশ্যই, সেটা আমাদের তার জন্য কি ইউজ করতে হবে, অবশ্যই সিএসএস। বা আমরা যদি এখানে এসে যদি বলে দিই রেড, এটা রেড হয়ে যাবে। আমরা যদি এখানে বলি রেড, তাহলে অবশ্যই এটা কি রেড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা করার জন্য অবশ্যই আমাদের কি সিএসএস ইউজ করতে হবে, কিন্তু আমরা এখন সিএসএস ইউজ করব না। আমরা এখন বুটস্ট্র্যাপে কাজ করতেছি, আমরা সব কাজগুলো বুটস্ট্র্যাপ দিয়েই করব, ঠিক আছে। সেভ করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে বুটস্ট্র্যাপটা অ্যাপ্লাই হয়েছে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ কাজ করতেছি উইদাউট সিএসএস, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে এখানে কোনো সিএসএস ইউজ হচ্ছে না, সম্পূর্ণ বুটস্ট্র্যাপ দিয়ে কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে সব কাজগুলো করব। আপাতত আমরা সিএসএস, যেহেতু আমরা সিএসএস জানি, আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা সিএসএস ইউজ করব না। আমরা সব আপাতত কি ইউজ করব, সব বুটস্ট্র্যাপ দিয়েই করব, ঠিক আছে। এখানে আসলাম, এখানে এসে আমি জাস্ট এটাকে ডার্ক করে দিচ্ছি। আমার এটা দুটোই ডার্ক থাকবে। দেন আমি এখানে এসে যদি রিলোড করি, দেখা গেছে যে আমার এখানে দুটোই ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়েছে। কিন্তু আপনাদের একটা প্রশ্ন হয় না যে আমি এখানে ন্যাপবারে ডার্ক দিয়েছি এন্ড ব্যাকগ্রাউন্ড ডার্ক, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়েছে কিন্তু আমার ফন্টটা তো ডার্ক হলো না, দেখা যায়। এইটার জন্য হ্যাঁ, এইটাই বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক দিলে তার জন্য হচ্ছে এই যে ব্ল্যাক। কিন্তু আপনি যদি ন্যাপ বা মানে ফন্টে আপনি যদি হোয়াইট চান, বা আপনি যদি ফন্টে হোয়াইট যদি দরকার হয়, তাহলে আমাকে ডার্ক ইউজ করতে হবে। তার মানে ফন্টের জন্য ডার্ক হচ্ছে হোয়াইট, কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য ডার্ক হচ্ছে এটা কালো। বোঝা গেছে? তার মানে আমি যদি আমার ফন্টকে হোয়াইট চাই, তাহলে আমাকে এখানে ডার্ক ইউজ করতে হবে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড ডার্ক চাই, মানে কালো চাই, তাহলে আমি ডার্ক ইউজ করব। কিন্তু ফন্টের জন্য ডার্ক মানে হোয়াইট, ঠিক আছে। হ্যালো, আচ্ছা, আমি বলেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমি ডার্ক দেই, তাহলে দেখতে পাচ্ছি এটা কালোর মধ্যে ডার্ক হচ্ছে, মানে হালকা করে কালো হয়ে যাচ্ছে। কিন্তু আমি ফন্টের জন্য যদি ডার্ক ইউজ করি, কিন্তু ফন্টের জন্য ডার্ক মানে কালো না, ফন্টের জন্য ডার্ক মানে হচ্ছে হোয়াইট। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, আনন্দ, আপনার তো কোনো খোঁজ খবর না। তাহলে আমাদের এখানে যে ন্যাপবারটা আমরা নিয়েছি, এই ন্যাপবারটার মধ্যে আমরা কি করব, অবশ্যই আমরা চাইলে এটাকে কাস্টমাইজেশন করতে পারি। বা আমরা চাইলে, যেমন ধরেন আমাদের বুটস্ট্র্যাপের উপরে দেখেন, এই যে আমাদের উপরে যে ন্যাপবারটা ছিল, যেমন বুটস্ট্র্যাপের একটা ন্যাপবার আছে, এই যে একটা ন্যাপবার, এই ন্যাপবারটার মধ্যে দেখেন ওরা রাইটে একটা ইমেজ ইউজ করছে, দেখা যায় একটা লোগো আসছে না এখানে। আমরা চাইলে এই বুটস্ট্র্যাপের মধ্যে দিয়ে বুটস্ট্র্যাপকে ইউজ করে আমরা চাইলে আমাদের এখানে একটা লোগো ইউজ করতে পারি। যেমন ধরেন এই লোগো আমরা যেটা আগে ডাউনলোড করি, একটা যদি আমরা ডাউনলোড করি যে বুটস্ট্র্যাপ, আচ্ছা, এর আগে আমরা একটু এখানে আসি যে আপনি ইমেজটা কিভাবে নেবেন। দেখেন দেখেন এখানে বলতেছে যে আমার যে ইমেজ, আপনি চাইলে শুধু ইমেজ ইউজ করতে পারেন, তার জন্য আমার এই কোডটুকু লাগবে। অথবা আমরা যদি এখানে জাস্ট যদি আমাদের লোগোর পরে লোগোর সাথে লেখাও থাকে, তাহলে আমাদের এই কোডটুকু লাগবে। এই কোডটুকু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন আমরা যদি এখানে ফার্স্ট অফ অল দেখেন একটা ন্যাভ, আমাদের অবশ্যই পুরোপুরি একটা ন্যাভ আছে, আমরা একটা ন্যাভ নিয়েছি। ন্যাভের মধ্যে একটা ডিপ আছে যেটা কন্টেইনার ফ্লোট করা কন্টেইনার আছে। এই কন্টেইনার ডিপের মধ্যেও একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই যে একটা অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওরা জাস্ট একটা ইমেজ বসাইছে, জাস্ট একটা ইমেজ, যেটা আমি যদি লেখার আগে চাই তাহলে লেখার উপরে ইউজ করছে, যদি আমি লেখার পরে চাইতাম তাহলে লেখার নিচে ইউজ করতাম। জাস্ট এতটুকু একটা সিএসএস, ঠিক আছে, বাস এতটুকু একটা কোডিং আমাদের অ্যাপ্লাই করলেই আমরা চাইলে ইমেজটা বসাইতে পারি। এইটার জন্য যেমন ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখান থেকে দেখেন এই যে একটা ন্যাববার, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরো কাজটা একটা ন্যাববারের মধ্যে একটা ন্যাবের মধ্যে হয়েছে। এরপরে একটা ডিভ আছে যেটা কন্টেইনার ফ্লুইড করা, মানে কন্টেইনারের জন্য আমরা জানি যে কন্টেইনার ফ্লুইডের কারণে আমাদের লেফট রাইট থেকে হয়তো বা অল্প একটু জায়গা নেয় কন্টেইনার ফ্লুইড। এখানে অনেক ধরনের কন্টেইনার আছে, যেটা আমরা পরের ক্লাস বা পরবর্তীতে জানবো। আপাতত আমরা কন্টেইনারটাই জানি যে আমাদের এখানে কন্টেইনারের মধ্যে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। এই যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই মূলত ওরা ইমেজটাকে অ্যাড করছে। আমি যদি এখানে এসে দুইটা ইন্টারপ্রেস করি এন্ড এখানে যদি আমি একটা ইমেজ অ্যাড করি, দেখেন আইএমজি এর মধ্যে নেওয়ার জন্য আমার অবশ্যই একটা ইমেজ লাগবে। আমি যদি বুটস্ট্র্যাপের একটা ইমেজ ডাউনলোড করি, যেমন ধরেন আমি যদি এখানে লিখি বুটস্ট্র্যাপ পিএনজি, আমি যদি একটা পিএনজি ইমেজ ডাউনলোড করার চেষ্টা করি বুটস্ট্র্যাপের, দেন এইটাই আমি নেই, এটা মেবি ওর মনে হচ্ছে পিএনজি।
আমি যদি এটাকে সেভ করি, দেখেন আমি যদি এটা সেভ ইমেজ, সরি সেভ ইমেজ করলাম, এখান থেকে আমরা আমাদের যেই ব্যাচটা আছে, আমাদের আড়াইটার ব্যাচ, এখান থেকে 7 ক্লাস, এই ইমেজের মধ্যে আমি এটাকে 1 বলে সেভ করে দিচ্ছি, ইমেজ ফোল্ডারের মধ্যে সেভ করলাম, সরি এখানে সেভ করি, সেভ 1.png। এখন এটাকে যদি আমি আমার এখানে অ্যাপ্লাই করতে চাই, আইএমজি ফোল্ডারের মধ্যে 1.png সেভ করলাম, এই পিএনজিটা সেভ করার পরে আমি আশা করি যে আমার ওয়েবসাইটে এই ইমেজটা আসার কথা, রিলোড করলাম, আসছে। কিন্তু এখন ইমেজটা অনেক বড়, এটাকে আমি ফিক্সড করব কিভাবে, ছোট বড় করব কিভাবে বলেন, কোথায় কোথায় সাইজ দিব বলেন। দেখেন আমরা এই কাজটা আগেও করেছি, ইমেজের মধ্যে আমরা যদি একটু হাই দুইয়ের দিই তাহলে এটা ছোট হয়ে যাওয়ার কথা না। আমি যদি এখানে বলি উইথ, আমি একটা যদি উইথ দিয়ে দিই, উইথ দিলাম আমি 30 পিক্সেলের মতো, সেভ করলাম, দেন এখানে যদি রিলোড করি দেখা যায়, তাহলে আমার এখানে একটা লোগো হইলো, লোগোর পাশে একটা ন্যাববার, ঠিক আছে। আমি এখানে চাচ্ছি, আমি চাইলে এগুলোকে সবকিছু কাস্টমাইজেশন করতে পারি, যা ইচ্ছা আমি কাস্টমাইজেশন করতে পারি। কাস্টমাইজেশন করার জন্য দেখেন ফার্স্ট অফ অল এখানে কি হয়েছে এটাকে কি বুঝতে হবে। এখানে একটা বাটন আছে, দেখেন এই যে একটা বাটন, বাটন এই বাটনের পরে একটা স্প্যান আছে, স্প্যানটা বাটনের মধ্যেই আছে। এরপরে একটা ডিভ আছে, এই যে ডিভ, এই ডিভটা একদম হোল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ডিভের মধ্যে পুরো কাজটা করা হয়েছে। এরপরে একটা ইউএল আছে, দেখেন এই যে এই ইউএলটা এই পর্যন্ত, তার মানে বোঝা গেল পুরো কাজটা একটা আনঅর্ডার লিস্টের মধ্যে করা হয়েছে। এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমি লিস্ট দেখতে পাচ্ছি, এই যে একটা লিস্ট, দেন এই যে একটা লিস্ট, এন্ড লিস্টটার মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখা হয়েছে যেন এটা ক্লিকেবল হয়, তাই না। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখার কারণে কি হয়েছে, এটা দেখতে পাচ্ছি ক্লিকেবল, ক্লিক হচ্ছে, ক্লিকেবল, ঠিক আছে, এটা ক্লিকেবল। কিন্তু আমি যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না রাখতাম তাহলে এটা ক্লিকেবল হতো না। তাহলে আমাদের লিস্টের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এখানে যদি হোমের জায়গায় আমি হোম রাখি, হোম রাখলাম, ঠিক আছে। কিন্তু দেখেন আমি যদি এই লিস্টটাকে জাস্ট এলআইটাকে কপি করে যদি এটার নিচে এনে পেস্ট করে দিই, তাহলে এটা এখানে হোম কয়টা হবে, আমি যদি এখানে রিলোড করে দেখতে পাবো যে আমার এখানে হোম 2টা চলে আসছে। এখন হোম আসার পরে আমি যদি এই হোমকে একটু কাজ, এখানে হোমের পরে আমি যদি বলে দিই হোম সার্ভিস, সেভ করলাম, দেন এখানে এসে রিলোড, আমার এখানে সার্ভিস হয়েছে। এরপরে আমি চাচ্ছি আমার এই লিঙ্কটাকে আমি এখানে রাখবো না, আমি এটাকে কপি করলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি একবারে, ডিলিট, আমার এখানে লিঙ্ক প্রয়োজন নাই। আমি এখানে এই সার্ভিসটাকে আরেকবার কপি করতেছি, সার্ভিস, আমি চাচ্ছি এখানে আমার আরো 2বার লাগবে, আমি সেভ 2বার নিলাম, সেভ করলাম। এখন যদি আমি এখানে আসি দেখবো যে আমার এখানে সার্ভিস 3টা দেখা যাচ্ছে। আমি যদি এগুলো চাই চেঞ্জ করে দিতে পারি, সার্ভিসের পরে যদি আমি এখানে চাই, এখানে আমি বসাইতে পারি কন্টাক্ট আস, এন্ড আমি এখানে দিতে পারি অ্যাবাউট আস, সেভ করলাম। তাহলে আমি জানি যে আমার এখানে নেভার, আচ্ছা আমি ফার্স্ট অফ অল আমি নেভারের নামটা চেঞ্জ করে দিই, আমি এখানে চাচ্ছি না নেভার থাকবে, এখানে আমি দিলাম কোভিড, এরকম এই টাইপের কিছু দিলাম, কোভিড-19, সেভ করলাম, দেন এখানে সে রিলোড। তো আমার এখানে কোভিড-19 হইলো হোম সার্ভিস কন্টাক্ট আস, দেন হচ্ছে আমার এখানে অ্যাবাউট আস, এন্ড এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, ড্রপ ডাউন। আচ্ছা এখন এরপরে একটা ডিসেবল আছে, আমার ডিসেবলটা আমার লাগবে না, আমি চাচ্ছি ডিসেবলটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এই যে আমার ডিসেবলটা আমি ধরলাম, এখান থেকে আমি ডিসেবলটাকে ডিলিট করে দিলাম, আমার ডিসেবলটার প্রয়োজন নাই। আচ্ছা এরপরে এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনের জায়গায় আমরা এটার নাম চেঞ্জ করতে পারি। এখন ড্রপ ডাউনটা কি হয়েছে, এই যে লিস্টটা আছে এলআই, এখানে যে আমার এলআইটা আছে, এই এলআইটা শুরুটা এখান থেকে এই পর্যন্ত আমার এতক্ষণ যে এলআই গুলো কাজ হচ্ছিল, এই এলআই এর মধ্যে দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আবার এই এলআই এর মধ্যে একটা ইউএল নিছে, এই যে ইউএল, ঠিক আছে, মানে এলআইটার মধ্যে আবার আলাদাভাবে একটা ইউএল নিছে, ইউএল এর মধ্যে একটা লিস্ট গুলো করছে, যেটা কাজ করতেছে এই যে এটা একটা লিস্ট, এই লিস্টের মধ্যে ওরা আলাদা আবার ইউএল নিছে, ইউএল এর মধ্যে এই লিস্টগুলো অ্যাড করছে, ঠিক আছে। তো আমি এখানে যদি ড্রপ ডাউনের জায়গায় এসে এখানে বলি যে কোভিড ইনফো, ঠিক আছে, সেভ করলাম, তাহলে আমার এখানে ড্রপ ডাউনের জায়গা অবশ্যই দেখতে পাচ্ছি যেটা
কোভিড ইনভো হয়েছে। কিন্তু একটা প্রবলেম দেখেন, এখানে সব জিনিসগুলো কি লাইট, ঠিক আছে, কিন্তু এইটা দেখেন ডার্ক দেখা যায়। কিন্তু কেন এটা কিরকম হলো দেখেন আপনাদের, আমি একটু ধরেন একটু দিলাম, আপনারা দেখেন এখানে এই লিস্ট আর এই লিস্টের মধ্যে কোথাও কি কোনো এমন কোনো জিনিস আছে, এখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যান্ড এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে মানে কি এমন বুটস্ট্র্যাপ বা হচ্ছে এমন কি মিসিং আছে যার কারণে ওইটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এটা অ্যাক্টিভ না। জান আপনাদেরকে বলে দিলাম, একটু খুঁজে বের করেন। উম, না এইটার জন্য মূলত কাজ করতেছে না। দেখেন এখানে যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লাসের পরে দেখেন ন্যাব লিংক অ্যাক্টিভ করা, কিন্তু এখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট ন্যাব লিংক আছে কিন্তু এটাকে অ্যাক্টিভ করা নাই, দেখছেন? জাস্ট হচ্ছে আমি যদি অ্যাক্টিভটাকে কপি করে এই লিংকের এখানে বসাই দেই যে ন্যাব লিংক অ্যাক্টিভ, সেভ করলাম, এখন যদি এখানে এসে রিলোড করি অ্যাক্টিভ হয়েছে দেখা যায়। তার মানে বোঝা গেল কি, আমি যদি চাই এই অ্যাক্টিভটাকে কালারটাকে অ্যাক্টিভও করতে পারি বা হচ্ছে এটা আনঅ্যাক্টিভ আমি রাখতে পারি, ঠিক আছে? এইভাবে করে আমরা এটাকে অ্যাক্টিভ দেওয়ার কারণে আমার এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? অ্যাক্টিভের মধ্যে যেগুলো আছে যেমন এখানে দেখা যাচ্ছে অ্যাকশন, দেন হচ্ছে আপনার অ্যানাদার অ্যাকশন, দেন হচ্ছে আপনার সামথিং এলস হেয়ার, এখানে যে জিনিসগুলো আছে চাইলে আমি এইগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন দেখেন এখানে যে লিস্টটা আছে, এই লিস্টটার এই যে শুরু এই পর্যন্ত লিস্ট, এই লিস্টের পরে যেই ইউএলটা নিছে, এই যে ইউএল এতটুক ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এর মধ্যে যে লিস্টটা নেওয়া হয়েছে এর মধ্যে এগুলা সবগুলোকে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখা হয়েছে। নিষেধ কর এখানে এই অ্যাকশনের পরে আমি যদি এখানে বলি যে কোভিড ইনফোর মধ্যে ফার্স্ট আমার থাকবে কোভিড টেস্ট, কোভিড টেস্ট ইন হসপিটাল সেভ করলাম, তাহলে আমি জানি যে আমার এখানে যদি রিলোড করি ফার্স্ট অফ অল আমার এখানে দেখাচ্ছে কোভিড টেস্ট ইন হসপিটাল। দেন আমি যদি এখানে দ্বিতীয়টা ইউজ করি যে কোভিড টেস্ট ইন হাউস সেভ করলাম, দেন এখানে যদি রিলোড করি তাহলে দেখতে পাবো আমার এখানে কোভিড টেস্ট ইন হাউস, ঠিক আছে? আমরা দেখেন এখানে কি করেছি, ন্যাববারের মধ্যে কাস্টমাইজেশন করেছি, এর মধ্যে দেখেন লাস্টের একটা অপশন আছে যে সামথিং এলস হেয়ার, আমরা চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এখানে এসে যদি বলি যে কোভিড রিপোর্ট তাহলে আমরা চাইলে এখানে রিলোড করলে দেখতে পাবো যে আমাদের এখানে কোভিড রিপোর্ট চলে আসছে। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা দেখেন কোভিড রিপোর্ট এইটার দেখেন উপরে একটা মার্জিন একটা প্যাডিং আছে দুই উপর নিচে, কিন্তু এখানে দেখেন এই গ্যাপটাও নাই, এখানে একটা বিয়ার, এখানে একটা এইচআর আছে, এটাও নাই দেখা যায়। এটা কেন হইলো? এটা হওয়ার একমাত্র কারণ হলো দেখেন এখানে এই এলআই এর মধ্যে, এখানে দেখেন এই যে একটা এলআই, এখানে আবার একটা এলআই ইউজ করছে, এক জায়গায় একটার মধ্যে দুইটা এলআই, এই এলআই এর মধ্যে কি করছে একটা এলআই এইচআর ক্লাস দিয়েছে ড্রপ ডাউন ডিভাইডার। এইটাকে জাস্ট কপি করে আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে যদি পেস্ট করে দেন, এখানে আমি এটা দিয়ে দিলাম, সেভ করেন, এখন দেখেন এটা সব জায়গায় সেম হয়ে যাবে দেখা যায়। কিন্তু আমার একটা আপনাদের একটা প্রশ্ন থাকা উচিত যে এই ড্রপ ডাউনের মধ্যে এমন কি আছে যার কারণে এটা এরকম হয়ে গেল, একটু মনে হয় না? জাস্ট এইচআর দিলে তো দাগ হবে, কিন্তু মার্জিন এখানে স্পেস হয়েছে কেন? দেখেন এই ড্রপ ডাউনের মধ্যে কি এমন সিএসএস করছে এটা চাইলে আমরা দেখতে পারি। দেখেন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি, এখন যদি আমি এই যে এখানে যে আমার সিএসএসটা আছে এখান থেকে যদি বুটস্ট্র্যাপ সিএসএস ক্লিক করি, এখান থেকে ফাইন্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করে আসতে পারেন, এখান থেকে ওইখানে দেখেন এই বুটস্ট্র্যাপ, এটা কিন্তু একটা ক্লাস, এটা কি এই ড্রপ ডাউন ডিভাইডারের একটা ক্লাস। তাহলে এই ক্লাসটাকে যদি আমরা সার্চ দেই, দেখেন কন্ট্রোল জেড, আমরা এটা যদি এখানে এসে সার্চ দেই, দেখেন এই যে ড্রপ ডাউন ডিভাইডার, এখানে মূলত ড্রপ ডাউনের মধ্যে কি সিএসএস ইউজ করছে দেখেন, এখানে হাইট দিয়েছে 0, দেন একটা মার্জিন ইউজ করছে 0.5 রেম, 0.5 রেম, আর এটা ওভারফ্লো অবশ্যই হিডেন করছে, এন্ড এখানে একটা বর্ডার টপ দিছে 1 পিক্সেল
এটা দেখেন আমরা চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে বলি যে এখানে যদি বলি যে 5 পিক্সেল সলিড গ্রিন, দেখেন তাহলে এখানে কি হয়, এখানে সে রিলোড দেন, রিলোড দেখেন কি হয়েছে দেখা যায়। তারপরে যদি আমরা চাই এখানে যদি গ্রিন দিব না, এখানে যদি বলি রেড, সেভ করলাম, রিলোড, দেখা যায়। কিন্তু আপনারা এটার মধ্যে সিএসএস অবশ্যই চেঞ্জ করবেন না, এটা হচ্ছে অবশ্যই কিন্তু একটা বড় ধরনের অপরাধ, ঠিক আছে। এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনারা শেখার জন্য এরকম সার্চ করে দেখবেন আসলে যে এটার মধ্যে কি ক্লাস দিয়ে কি সিএসএস ইউজ করছে, এটা কেন হইলো, এখানে কি এমন সিএসএস আছে, এইটা চাইলে আপনারা সার্চ করে করে দেখতে পারেন। কিন্তু এইটার মধ্যে এসে কোনো চেঞ্জ করবেন না, আপনারা চাইলে এটা নিজস্ব ক্লাস নিয়ে নিজের মতো করে চেঞ্জ করবেন, ঠিক আছে। হ্যাঁ দেখে দেখে করতে পারেন, কিন্তু এটার মধ্যে কি আছে আপনারা সার্চ করে বের করে দেখতে পারেন, কিন্তু না তাহলে প্রবলেম হবে না। কিন্তু বুটেস্ট মানে জেএস এর মধ্যে আপনারা যদি বুটস্ট্র্যাপ করেন এরকম অফলাইনে, অফলাইনে বুটস্ট্র্যাপ করার পরে ওদেরটার মধ্যে এসে কোনো চেঞ্জ করবেন না, আপনারা আলাদা ক্লাস ইউজ করে, আপনাদের আলাদা ক্লাস ইউজ করে ওইখানে আপনারা কাজ করবেন, ঠিক আছে। কারণ এটা অবশ্যই একটা দণ্ডনীয় অপরাধ, কারণ হচ্ছে ওদেরটার মধ্যে চেঞ্জ করার এটা কোনো ল নাই, ঠিক আছে, ওইটা করা যাবে না। সো ওদেরটা যেরকম আছে আমরা ওইভাবেই রেখে দিলাম, এটা জাস্ট বোঝার জন্য আমরা এটা দেখলাম আসলে কিভাবে। এন্ড এখানে দেখেন মার্জিন 0.5 রেম, এই রেম কি আপনারা জানেন রেম জিনিসটা কি? আচ্ছা তাহলে আমরা একটু রেমটা কি এটা একটু দেখি। আমরা যদি গুগলে এসে যদি একটু সার্চ করি 1 রেম 2 পিক্সেল, তাহলে আমাদের বলতেছে 1 রেম সমান সমান 16 পিক্সেল। কত পিক্সেল? 16 পিক্সেল। তাহলে যদি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হয়েছে bootstrap.js দেন কন্ট্রোল এফ, এখন যদি আমি এখানে পেস্ট করি ড্রপ ডাউন ডিভাইডার, এটা এখানে দেখেন 0.5 রেম, তাহলে এখানে কত পিক্সেল আছে? 8 পিক্সেল। যদি এখানে 0.25 থাকতো তাহলে 4 পিক্সেল। তার মানে আমার এখানে কাজ করতেছে, দেখেন এখানে যদি আমি রিলোড করি আমার এই উপর নিচে কত পিক্সেল আছে, এইটার উপরে আর এইটার নিচে কত পিক্সেল আছে বলেন? আমার এই যে কোভিড রিপোর্ট 8 পিক্সেল আছে। এখন আমি যদি এখানে বলি যে না আমার এখানে 3 রেম হবে, 3 রেম, তাহলে আমার এখানে কত পিক্সেল হবে? 316 কত? 316 কত? 48। নামটা ভালো করে পড়েন নাই, এখানে এখন 48 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি, বুঝতে পেরেছেন তো? আচ্ছা তাহলে আমাদের ন্যাপবার নিয়ে, আপনাদের ন্যাপবার নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আজকে আমরা ন্যাপবারটা করলাম, ঠিক আছে, ন্যাপবার এতটুক। এরপরে যদি আমরা চাই এটার নিচে, আপনারা দেখেন না অনেক সময় স্লাইডার, স্লাইডার দেখেন না? আচ্ছা স্লাইডার বুটস্ট্র্যাপে অবশ্যই এইভাবেই কাজ করে, কিন্তু আপনার এই বুটস্ট্র্যাপের মধ্যে অবশ্যই এই কোডগুলো যে ইউজ করতেছেন, এই কোডগুলো ইউজ করার পরে কিভাবে এটা চেঞ্জ করতে হবে এটা তো জানতে হবে। বুটস্ট্র্যাপ মূলত কাজ এইটাই, এইটাই মূলত বুটস্ট্র্যাপের কাজ। আপনি এখান থেকে নিচ্ছেন, ঠিক আছে, কোথায় কি আছে এটাও মনে করেন আপনি বুঝলেন, কিন্তু বোঝার পরে এটা কিন্তু চেঞ্জেবল করতে হবে, এটা তো নিজের মতো করে আবার কাস্টমাইজেশন করতে হবে না আপনার। আপনি তো এরকম না যে এখানে যা আছে তাই বসে দিলাম, আপনি তো ওইটাকে আবার নিজের মতো করে সাজাবেন, তাই না? তার মানে বোঝা গেল কি যে আমি এখানে নিজের মতো করে সাজানোর জন্য অবশ্যই নিজের মানে ক্যাপাবিলিটি থাকতে হবে, এখানে কোন কোড কিভাবে কাজ করতেছে, কোনটা কি জন্য কাজ করতেছে এটা তো আমার জানতে হবে। না হলে তো আপনি যতই কপি পেস্ট করেন এটা তো আপনার মনের মতো বা একজন ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইভাবে করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা এখন ধরেন বিষয়টা আমরা ন্যাপবারটা আমাদের শেষ, আমাদের ওয়েবসাইটের ন্যাপবার শেষ, এখন আমি কি করব? স্লাইডার বা ক্যারোসেল অ্যাড করব। ক্যারোসেল অ্যাড করার জন্য আমি যদি এখানে একটা অপশন থাকার কথা ক্যারোসেল, এই যে ক্যারোসেল,
এই ক্যারোসেলের মধ্যে আপনারা চাইলে অনেক ধরনের স্লাইডার পাবেন। দেখেন এখানে আপনার ওয়েবসাইটে যেমন এটা ধরেন একটা ইমেজ থাকবে, একটা ইমেজও নিতে পারেন, বা হচ্ছে এখানে দেখেন একাধিক ইমেজও চাইলে এইভাবে বসাইতে পারেন। এরকম আপনার ওয়েবসাইটে একাধিক ইমেজ বসাইতে পারেন। দেন হচ্ছে যদি আপনি চান যে এরকম একটা স্টাইল আছে, এটাও চাইলে আপনি নিতে পারেন। দেন হচ্ছে এরকম অনেক ধরনের স্লাইডার আপনি আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ঠিক আছে। ধরেন আমরা এখান থেকে একটা নিলাম, এইটা আমরা নিলাম। এইটা নেওয়ার পরে এই ন্যাপবারের পরে আমরা যদি লিখি যে স্টার্ট ক্যারোসেল হেয়ার, ক্যারোসেল এখানে লিখলাম স্টার্ট ক্যারোসেল, এতটুকু লিখে জাস্ট আমি এটাকে কমেন্ট করে দিলাম, সেভ। এখন যদি এর পরে এসে আমি এটাকে পেস্ট করে দেই তাহলে আমার ক্যারোসেলটা এখানে। এখন আমি বললাম ইন্ট ক্যারোসেল, ক্যারোসেল। এখন দেখেন আপনি একটু আগে আমাকে যেটা বললেন যে ধরেন আমি কিন্তু এখানে ক্যারোসেল অ্যাড করেছি। এখন যদি আমি এখানে আসি, এখানে যদি রিলোড করি, দেখেন এখানে কোনো ইমেজ আছে। এখন তো আমাকে অবশ্যই এই কোডের মধ্যে এসে আমার মনের মতো ইমেজ দিতে হবে, দেন ওইটাকে স্লাইডার করাইতে হবে, এই কাজটুকু তো করতে হবে আমার। তার মানে বোঝা গেল কি যেখানে অবশ্যই মানে নিজের দক্ষতা না থাকলে আপনি কপি পেস্ট করে কোনোভাবেই একটা সাইট ক্লায়েন্টের মানে জানা পছন্দ মতো করতে পারবেন না, পারবেন। যেমন দেখেন আমার এখানে ফার্স্ট অফ অল কি ইউজ করছে আমি যদি একটু দেখি, যেমন এখানে একটা ডিভ, এখানে একটা ডিভ, একটা বাটন আছে, বাটন, এরপরে এখানে একটা ডিভ আছে যেটা বাটনের মধ্যে, এরপর এখানে যেটা ডিভ আছে এটা হচ্ছে ক্যারোসেল ইনার। এই ক্যারোসেল ইনারের মধ্যে মূলত সব কাজগুলো করা হয়েছে, ঠিক আছে। বা সরি, আমাদের এখানে যে ডিভটা আছে এই ডিভের মধ্যে মূলত কাজগুলো করা হয়েছে, এই যে ডিভটা, এটার মধ্যে পুরোপুরি কাজটা এই ডিভের মধ্যে করা হয়েছে। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ডিভ ক্যারোসেল ইনার, এখান থেকে মূলত আমাদের আলাদা আলাদাভাবে কাজ করছে। এই ডিভের মধ্যে আমার এই যে মূলত ইনারের মধ্যে আমার যে ক্যারোসেলের ইমেজগুলো এখানে আছে। এরপরে দেখেন প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ডিভ নিয়ে কাজ করা হয়েছে, এই যে আলাদা আলাদা ডিভ, দেন এই যে আলাদা আলাদা ডিভ। দেন এখানে ইমেজের মধ্যে দেখেন এখানে ইমেজের মধ্যে এসআরসি এর মধ্যে কোনো ইমেজ নাই, যার কারণে এখানে কোনো ইমেজ শো করছে না। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেজ নাই। কিন্তু দেখেন এই অল্টারের মধ্যে যদি আমি এখানে এসে লিখি যে আমি যদি এখানে এসে বলি যে ইমেজ নট ফাউন্ড, আমি যদি অল্টারের মধ্যে বলি যে ইমেজ নট ফাউন্ড, তাহলে আমার এখানে তো অবশ্যই এই লেখাটা আসার কথা, তাই না? এখন যদি আমি রিলোড করে দেখেন, দেখা যায় কি বলতেছে যে যে নট ফাউন্ড। কারণ হচ্ছে আমরা জানি যদি আমাদের ইমেজ না পাই তাহলে আমাদের অল্টার কাজ করবে, ইমেজ না পাইলে আমাদের অল্টার কাজ করবে। এখন যদি আমি ইমেজ নেওয়ার জন্য যদি আমি কয়েকটা ইমেজ একটু ডাউনলোড করে নিয়ে আসি গুগল থেকে, আমি যদি এখানে এসে বলি যে কভার ফটো যদি কিছু নেই, আমি কভার ফটোর মধ্যে আমি চাচ্ছি কিছু কভার ফটো নেওয়ার জন্য। তার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমি নেই, সেভ ইমেজ, সরি এটা কপি হয়েছে, সেভ ইমেজ। এখান থেকে যদি আমি লিখি 1.jpg, দেন আমরা এরকম লম্বা লম্বা ইমেজ এটা নিতে পারি, সেভ ইমেজ। এখান থেকে দিলাম 2.jpg, দেন আমরা আরেকটা ইমেজ আমরা নিব, এটা নিতে পারি যে নেচার, এটা সেভ ইমেজ, এটা আমরা দিলাম 3, ঠিক আছে। তাহলে আমরা তিনটা কভার ফটো আমরা নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি এখানে আমরা কভার ফটোগুলো বসাবো। ফার্স্ট অফ অল প্রথমটাতে যদি আমরা বলি ইমেজ ফোল্ডারের মধ্যে 1.jpg নামে যে ইমেজটা আছে এটা আমাদের এখানে আসবে। তাহলে এখানে এসে যদি আমি এখানে রিলোড করি, দেখা যায় তাহলে আমার প্রথম টাইটেলের পরে আমি আমার একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি যে আমার কভার ফটোর মধ্যে একটা ইমেজ আছে, কিন্তু একটাই আমি অ্যাড করেছি যার কারণে একটা দেখা যাচ্ছে। আমি চাইলে আনাদার ইমেজও অ্যাড করতে পারি। এখানে এসে যদি আমি এখানে বলি যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমার 2.jpg নামে একটা ইমেজ আছে, এটা অ্যাড হবে। আমি যদি এখানে এসে রিলোড করি, এই হচ্ছে আমার প্রথম ইমেজ, এই আমার দ্বিতীয় ইমেজ, দেখা যায়। দেন আমি যদি অফকোর্স আসবে, আমি যদি এখানে বলি যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমার 3.jpg নামে একটা ইমেজ আছে, এটা থাকবে। দেন এখানে সে রিলোড, একটা, দুইটা, তিনটা। এখন আমি চাচ্ছি এর অধিক আরো আমি নিব, আমি চাচ্ছি আরো নিব। তাহলে দেখেন এই ডিভটা ইমেজ ডিভের মধ্যে এটাকে যদি আমি একটু কপি করি, জাস্ট কপি, তিনটা করলাম, চারটা, পাঁচটা দিলাম, সেভ। এখন আমি ইমেজগুলোকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আরো দুইটা ইমেজ নিয়ে নিচ্ছি, যেমন এইটা, সেভ ইমেজ,
আমি এটাকে বললাম এটার নাম 4 অ্যান্ড দেন আমি এখান থেকে এইটাও নিতে পারি সেভ ইমেজ। আমি এটাকে বললাম এটার নাম হচ্ছে 5, সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে এসে যদি এই 3 এর জায়গায় আমি যদি বলে দিই 4 অ্যান্ড 3 এর জায়গায় আমি যদি এখানে বলি 5, সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড করি, রিলোড, আমার 1 নাম্বার ইমেজ, 2 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, 4 নাম্বার ইমেজ, 5 নাম্বার, সরি এখানে 5 নাম্বার পর্যন্ত আপনি মেবি নিতে পারবেন না। আপনি এখানে সর্বোচ্চ সাপোর্টেবল 4, আপনি চাইলে এখানে 4টা পর্যন্ত নিতে পারবেন। 4 দেখা যায়, আপনি চাইলে 4টা ইমেজ করে নিতে পারেন, 4টা ইমেজ দিতে পারবেন, কিন্তু এই পাঁচটার মেবি আমাদের এখানে সিএসএস নাই। এর জন্য আমাদের অ্যাডভান্স লেভেলে, আমাদের অ্যাডভান্স বলতে আমাদের এইখানে কিছু কাজ করতে হবে, ঠিক আছে, এখানে কিছু কাজ করতে হবে অ্যান্ড প্রিভিয়াস অ্যান্ড নেক্সট এখানে আমাদের কিছু ক্লাস অ্যান্ড লেভেল চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমরা আপাতত ওইটা না করি, আমরা আপাতত যতটুকু করতেছি আগে বেসিকটা শিখি, তারপরে আমরা চাইলে অ্যাডভান্স করতে পারবো, নো প্রবলেম। কিন্তু আগে বেসিকটা শিখতে হবে। এর জন্য আমরা আপাতত এইভাবে আমাদের ওয়েবসাইটে স্লাইডার অ্যাড করতে পারি। এতটুকু সবাই বুঝতে পেরেছেন নাকি? পেরেছি। এইভাবে করে আমরা ন্যাববার অ্যাড করব, দেন এইভাবে করে আমরা আমাদের স্লাইডার অ্যাড করব, ঠিক আছে। আজকে আপনাদের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য।